সেই কোন সকালে দুটো খেয়ে বেরিয়েছিলাম, এখন খিদে তেষ্টায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। এদিকে মামার বাড়ি যেতে আরো খানিকটা সময় লাগবে। একটু যদি জল পেতাম। আশেপাশে তো কোনো পুকুরও দেখছি না। উফ, আর একটু গিয়ে দেখি। আরে ওই তো যাই, ওখানে গিয়ে একটু মুখে চোখে জল দিয়ে জিরিয়ে নি, নইলে এই পথ আর চলতে পারবো না। এই ভেবে বিশু পুকুর পাড়ের দিকে এগিয়ে গেল। পুকুরের কাছাকাছি আসতেই সে চমকে গেল। সে দেখল অমন গভীর রাতে পুকুরের জলে পা ডুবিয়ে এক অপরূপা সুন্দরী নারী ঘাটে বসে আছে। তার চোখ ধাঁধানো রূপ বিশুকে মুগ্ধ করল, মোহিত করল। মুহূর্তখানেক পর সম্বিত ফিরতে সে নেমে গেল পুকুরের জলে। এই রাত দুপুরে এমন অপরূপ সুন্দরী মেয়ে একা এখানে বসে আছে কেন? অদ্ভুত তো, একবার জিজ্ঞেস করবো। না বাবা থাক, কি বলে বসবো, আমি বরং হাঁটা দিই। কে গো তুমি? কি নাম তোমার? তোমাকে এ গায়ে নতুন বলে মনে হচ্ছে। হ্যাঁ, মানে হ্যাঁ, আমি বিশু। ওই পূব পাড়ায় আমার মামার বাড়ি। মামি খুব অসুস্থ, তাই দেখতে যাচ্ছি আর কি। তা এত রাতে এলে যে? তোমার বুঝি বাড়ি অনেক দূর? হ্যাঁ, মানে সেই বজ্রবল্লভপুর, ওখানে আমার বাড়ি। কিন্তু এত রাতে তুমি একা মেয়ে মানুষ এখানে কি করছো? যদি কোনো বিপদ আপদ হয়? আমার বিপদ ঘটাবে এমন সাধ্য কার আছে? মানে? না কিছু না, আমার কোনো বিপদ হবে না। ও আচ্ছা, তোমার নাম কি? আমি রাধা রানী। বাহ, তোমার মতোই সুন্দর তোমার নাম। অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। এই হচ্ছে আমার দশা, বুঝলে? কেন, কি হয়েছে এমন বলছো কেন? সেই কোন ছোটবেলায় বাপ মা মরেছে, এরোর দুয়ারে লাথি ঝাঁটা খেয়ে মানুষ। মন খুলে কথা বলার লোক অবধি নেই আমার। এত সৌন্দর্য দিয়ে কি হবে বলো তো? আরে এই তুমি না মন খারাপ করো না। ছাড়ো আমার কথা। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। সারাদিন বুঝি পেটে কিছু পড়েনি? হ্যাঁ, ওই আর কি, সেই কোন সকালে বেরিয়েছি, এখন একেবারে মামা বাড়ি পৌঁছেই কিছু মুখে তুলবো। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। একটু খাওয়া দাওয়া করে আজকে রাত্রে আমার বাড়িতেই থেকে যেও। কাল সকালে উঠে তোমার মামার বাড়ি চলে যেও। এ বাবা, না না, তা হয় না, আমি চলে যেতে পারবো। চলোই না আমার বাড়ি। তুমি যেমন একটু জিরিয়ে নিতে পারবে, আমিও একটু কথা বলার সঙ্গী পাবো। হ্যাঁ, মানে হ্যাঁ। রাধার রূপ ও কথায় মোহিত হয়ে বিশু তাকে মানা করতে পারে না। তাকে অন্ধের মতো অনুসরণ করে যে বাড়িটার সামনে এসে পৌঁছায়, সেটা দেখে মনে হয় কোনো এক পুরনো বাগান বাড়ি। বিশু অবাক হলেও মুখে কিছু বলে না। এরপর রাধা তাকে যত্ন করে খাইয়ে দাইয়ে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে বসায়। তুমি তাহলে এই ঘরেই থাকো আজকে রাতটা। হ্যাঁ, আমি যাই। এক্ষুনি চলে যাবে? একটু বসো না। বলো, কি বলবে? আমার তোমাকে খুব ভালো লেগেছে রাধা। তোর এত বড় সাহস, তুই আমাকে স্পর্শ করিস? তোরা সব পুরুষ, মানুষেরা এক। কে তুমি? বাঁচাও, 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 কেউ বাঁচাবে না তোকে, কেউ বাঁচাবে না। সব পুরুষ মানুষদের আমি শেষ করে ফেলবো। আমাকে ছেড়ে দাও। আবার একটা তরতাজা প্রাণ ওই কলঙ্কিনীর বলি হলো। কে জানে কার বাড়ির ছেলে। ছেলেটাকে দেখে তো আমাদের গ্রামের বলে মনে হচ্ছে না। আমাদের গ্রামের কোনো পুরুষ তো রাতের বেলা বের হয় না। সত্যি, কিন্তু এভাবে আর কতদিন চলবে বলো তো? আমরা না হয় সবটা জানি, কিন্তু বাইরের গায়ের লোকেরা যদি কখনো আসে, তাহলে আর কি, তাদের ওই কলঙ্কিনীর শিকার হতে হবে। আর কি, এর কি কোনো শেষ নেই নাকি? যেদিন ওই কলঙ্কিনীর মুক্তি হবে সেদিন এর শেষ হবে।
কিন্তু তোমরা কার কথা বলছো বলো তো? আর এই ভদ্রলোক কিভাবে মারা গেলেন তাও তো বুঝতে পারছি না। শুধু যবে থেকে গ্রামে ফিরে এসেছি তবে থেকে শুনছি এই গ্রামের কোনো পুরুষ নাকি রাতের বেলা বের হতে পারবে না। কিন্তু কেন? অমল, তুই ছোট থেকে গায়ে ছিলিস না, এই গায়ের অনেক কথাই তোর জানা নেই। আর সেগুলো না জানাই ভালো। শুধু যেটা বলা হয়েছে সেটা মেনে চলিস, নয়তো কিন্তু মৃত্যু অবধারিত। না হরি কাকা, আজ তোমাকে বলতেই হবে। আমি সব সত্যি জানতে চাই। বেশ, চল তবে বটতলায়। ওখানে বসেই সবটা বলবো। আমি বলবো এই কলঙ্কিনীর গল্প। ওর কথা না বললেই নয় কি কাকা? না, অমল যখন জানতে চাইছে ওকে সবটা বলবো আমি। সবাই জানুক ওই লম্পট জমিদার রুদ্র প্রতাপের কথা। জমিদার মশাই আবার কি করলেন? উনি তো খুবই ভালো লোক ছিলেন শুনেছি। ভালো? যাই হোক, শোন, আজ থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। এই গাঁয়ের জমিদার রুদ্র প্রতাপ এমনিতে প্রজাবৎসর হলেও তার চরিত্রের দোষ ছিল প্রচুর। তার মধ্যে একটি হলো নারী সঙ্গ। আমি তখন জমিদার বাবুর খাস চাকর ছিলাম। একদিন জমিদার বাবু লোক লস্কর নিয়ে শিকারে যাচ্ছেন, আমিও ছিলাম সাথে। হঠাৎ অপূর্ব 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 সুন্দর, আহা, ওকে আমার চাই। হরি, আয় হরি। আগে জমিদার মশাই, এই যে এক্ষুনি ভিজে কাপড়ে ওই অপূর্ব সুন্দরী যে মেয়েটা চলে গেল, ওকে তুই চিনিস? হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, চিনব না কেন? ও তো আমাদের পাড়ার মেয়ে রাধা। জন্মেই মেয়েটার মা মরল, তার কিছুদিন পর বাপটাও মরল। এখন কাকার বাড়িতে লাঠি ঝাঁটাকে বেঁচে আছে আর কি। তবে মেয়েটার রূপে যেমন লক্ষ্মী, গুণেও তেমন সরস্বতী। ওর দুঃখ ঘোচানোর ব্যবস্থা আমি করছি। এই বলে জমিদার বাবু তখনকার মতো শিকারে চলে গেলেন বটে, কিন্তু ওনার মতি গতি আমার খুব একটা সুবিধের লাগলো না। বরং বেচারি রাধার কি হবে এই ভেবেই আমি ভয় পাচ্ছিলাম। এই ঘটনার 2 দিন পরে রাতের বেলা জমিদার মশাই নিজের ঘরে বসে আছেন, আর আমি ওনার পা টিপে দিচ্ছিলাম। জমিদার মশাই, মেয়েটাকে তুলে এনেছি, এখানে নিয়ে আসবো। এনেছিস? বাহ 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 বাহ, যা নিয়ে আয়। আমি মুখে কিছু না বললেও আমার অন্তরটা কেঁপে উঠল। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কেন এভাবে আমাকে ধরে এনেছেন? ছাড়ুন, ছাড়ুন, দোহাই আপনাদের। আহা আহা সুন্দরী, এমন করে না। এই ছাড়ো তোমরা ওকে, ওর শক্ত করে ধরো না, ওই ফুলের মতো শরীরে আঘাত লাগবে যে। যাও যাও, তোমরা তোমরা এখন যাও। জমিদার মশাই, জমিদার মশাই, এই রাতের বেলা আমাকে কেন এভাবে তুলে এনেছেন? গ্রামের লোক তো এবার আমাকে বদনাম করবে। গ্রামের লোকে তো আমি করি না। আজ থেকে তুমি আমার বাগান বাড়িতে থাকবে। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দিন। সেই তো কাকা কাকির মুখ ঝামটা খেয়ে থাকতে হবে, তার চেয়ে আমার বাগান বাড়িতে আমার রক্ষিতা হয়ে থাকো। রাজরানীর হালে রাখবো তোমাকে। না 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 না, এর চেয়ে আমার মরণ ভালো। আমি ভদ্র বাড়ির মেয়ে, আমার এমন সর্বনাশ করবেন না জমিদার মশাই। তোমাকে তো আমি আর ছাড়তে পারবো না রাধা। হরি কাকা, হরি কাকা, হরি কাকা, তুমি কিছু করো হরি কাকা। আমি তো তোমার মেয়ের মতন, বলো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সর্বনাশ দেখবে। আমাকে তুমি বাঁচাও হরি কাকা। হরি তোকে বাঁচাবে? জমিদার বাবুর কথায় আমি বেরিয়ে যেতে বাধ্য হলাম, আর সেই রাতেই কাকা, কাকা, আমাকে বাঁচাও কাকা। ওই জমিদার আমার সর্বনাশ করে দিয়েছে কাকা, আমাকে বাঁচাও।
এই মকুরি, তুই কেন আবার এখানে এসেছিস? হ্যাঁ, নিজের সর্বনাশ তো করেছিস, এখন এখন আমাদের সর্বনাশ করতে চাস বুঝি? যা, বেরিয়ে যা। কাকা কাকা, আমার কোনো দোষ ছিল না, আমাকে বের করে দিও না কাকা। না না না, দোষ ছিল না। ওই রূপ নিয়ে পাড়া টলিয়ে বেড়ালে জমিদারের নজর তো পড়বেই। কে না জানে ওনার স্বভাব চরিত্র ভালো না? হ্যাঁ, তোকে এখনো ভালোই ভালোই বলছি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছে। তোমার দুটি পায়ে পড়ি কাকা, আমাকে তুমি আশ্রয় দাও, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই কাকা। হ্যাঁ রে অপয়া মেয়ে ছেলে, জন্মেই তো নিজের বাপ মাকে খেয়েছিস, এখন এসেছিস আমার সংসারে সর্বনাশ করতে। যা যা, বেরো বেরো এই বাড়ি থেকে, বেরো বেরো। এই মেয়ে, তোর সাহস তো কম না? হ্যাঁ, জমিদারের চোখে ফাঁকি দিয়ে তুই পালিয়ে এসেছিস? চল, এক্ষুনি চল। না না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না, আমি কিছুতেই যাবো না কাকা। কাকা আমাকে বাঁচাও। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান এই কলঙ্কিনীকে, বেঁচে থাকতে তোর মুখ দেখতে চাই না আমি। নিয়ে যান নিয়ে যান। অগত্যা রাধার জায়গা হলো সেই জমিদারের বাগান বাড়িতে। প্রতি রাতে জমিদার অমানসিক শারীরিক অত্যাচার করত সেই মেয়েটার উপর। গ্রামের সবাই ওকে ঘেন্না করত। এই মেয়ে, তুই এখানে কি করছিস? নিজে তো নষ্ট হয়ে গেছিস, এখন আমাদের মেয়ে বউগুলোকে নষ্ট করার তালে আছিস নাকি? হ্যাঁ, এই রূপ দেখিয়ে জমিদারের রক্ষিতা হয়ে আছিস, তোর আগেই বল না তোর জন্য পুকুর ঘুরে দিতে। গ্রামের পুকুরে তোর আসা মানা। ঠিকই বলেছে। এই এই তোমরা সব উঠে এসো, এই কলঙ্কিনীর ছায়া মারানো পাপ। ছি 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 ছি। হে ভগবান, কি পাপ করেছিলাম আমি? কেন এত রূপ দিলে আমায়, যে রূপ আমারই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো? এই পুরুষ জাতির প্রতি ঘেন্না ধরে গেল আমার। এমন জীবনের যে মরণ ভালো, মরণ ভালো। সেদিন রাতে জমিদার মশাই বাগান বাড়িতে যাবে বলে প্রস্তুত হচ্ছেন, এমন সময় আমাকে ডেকে বললেন, হরি, আয় হরি। আগে আগে জমিদার মশাই। শোন, আমি আর কিছুক্ষণ পর বাগান বাড়িতে যাব। তুই গিয়ে রাধাকে বল ও যেন প্রস্তুত হয়ে থাকে। আগে জমিদার মশাই। রাধা, রাধা, রাধা মা, মা কোথায় গেলি? এ কি রাধা মা, এ তুই কি করলি? হে ভগবান! রাধা মা, রাধা মা, কথা বল মা, কথা বল। আর কোনো উপায় ছিল না আমার কাকা। এই কলঙ্কের জীবনের ভার আমি আর বইতে পারছি না মা, না না, তা বলে তুই। আমি এক্ষুনি কবিরাজ ডেকে আনছি, আমি এক্ষুনি কবিরাজ ডেকে আনছি মা। কোনো লাভ নেই, আমার সময় ঘনিয়ে এসেছে। তবে তবে মনে রেখো কাকা, ওই জমিদারকে আমি ছাড়বো না। ওকে ওকে শেষ করেই তবেই মুক্তি হবে আমার আত্মা। শুধু তাই নয়, এই গ্রামের প্রতিটা পুরুষ আমাকে বদনাম দিয়েছে। তুমিও সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সর্বনাশ হতে দেখেছিলে। আমার তো কোনো দোষ ছিল না, তবু আমায় কলঙ্কিনী বানিয়েছ তোমরা। তোমাদের মতো পুরুষদের আমি শান্তিতে থাকতে দেব না। কাউকে না, কাউকে। রাধা, 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 এ তুই কি করলি মা? তুই কি করলি? তুই কি করলি মা? সেদিনের পর থেকে রাধার আত্মা ওই বাগান বাড়িতেই ঘুরে বেড়ায়। আর রাতের বেলা কোনো পুরুষ যদি ওর মায়ার জালে আবদ্ধ হয়, তবে তার পরিণতি হয় মৃত্যু। আর ও যে বলেছিল যে ও জমিদারকে মারবে, কই তিনি তো দিব্যি বেঁচে আছেন। ওই ঘটনার পর জমিদার ভয় পেয়ে যান। তারপর আমাকে এক ভালো তান্ত্রিককে ডেকে আনতে বলেন।
তারপর তাকে মিথ্যে কথা বলে নিজের বাড়ি বন্ধন করিয়ে নেন, আর পারতপক্ষে নিজে বাড়ির বাইরে বের হন না। তাই রাধার আক্রোশ দিনের পর দিন বেড়েই চলেছে। তাহলে তোমরা সেই তান্ত্রিককে সত্যিটা বলনি কেন? জমিদারের রোষ নজরে কেই বা পড়তে চায় বলতো? হ্যাঁ, মানছি রাধার উপর যা হয়েছে অন্যায় হয়েছে, সেই শাস্তি জমিদার বাবুর অবশ্যই পাওয়া উচিত। কিন্তু তাই বলে পৃথিবীর সমস্ত পুরুষ তো আর খারাপ নয়। একজনের জন্য সবাই কেন এভাবে থাকবে? আর কোনো উপায় তো আমাদের জানা নেই রে বাবা, কি আর করব বল। বেশ, যা করার আমাকেই করতে হবে। গত 20 বছর ধরে এই গ্রামের নিরপরাধ মানুষগুলোর প্রাণ যাচ্ছে, আর ওই জমিদার অপরাধ করেও বেঁচে আছে। এবার এর একটা বিহিত আপনাকে করতেই হবে। ছি 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 ছি, এ কি অন্যায় করেছি আমি! ওই শয়তান জমিদার আমাকে মিথ্যে বলেছিল। বেশ, তুই নিশ্চিন্ত থাক, এর সমাধান আমি করব। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? বলুন, কে আপনি? কাকে চাই? আমি এক পথিক, একটু জল দেবেন? বড্ড তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আসুন না, আসুন, ভিতরে আসুন। আহা, এসবের আবার কি প্রয়োজন ছিল? শুধু জল হলেই তো হতো। অতিথিকে একটু জল মিষ্টি না দিলে গৃহস্থের অকল্যাণ হয় যে। হ্যাঁ, তা বটে, তা বটে। আহ, বড় তৃপ্তি পেলাম। বলছি, এই বাড়িতে তুমি একাই থাকো বুঝি? হ্যাঁ, আমি একাই থাকি। এই অভাগীর জীবনে আর কেউ নেই। ওমা, এমন সুন্দরী তুমি, এমন রূপ, এমন মেঘবরণ কেশ, এমন যৌবন, তোমার আবার সঙ্গীর অভাব। কি আর বলবো দুঃখের কথা, এত রূপ, তবু এই রূপের কদর কেউ করে না। আমি কি? কি? না না না, কিছু না। বলছিলাম, এবার তবে উঠি, অনেকটা পথ যেতে হবে তো। এত রাতে আবার পথে বেরোবেন? যদি কোনো বিপদ আপদ হয়, তার চেয়ে আপনি আজকের রাতটা এখানেই থেকে যান। বলছো, তোমার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কিসের, আমার বরং ভালোই লাগবে। চলুন, আপনার বিছানাটা করে দিই। আচ্ছা। আপনি তখন কিছু একটা বলতে গিয়েও বললেন না। বলুন না, কি বলছিলেন? তুমি রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বলুন না। আমি আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি, তোমাকে তোমাকে নিজের করে পেতে চাই। এটারই তো অপেক্ষা করছিলাম। সব পুরুষেরা এক, সব। তোদের শুধু নারীর শরীরটাই চাই। তোর মরণকে তুই পাবি এবার। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবি, বুঝবি। আমার এই মেঘ বরণ কেশি তোর মৃত্যুর কারণ হবে। আমাকে মারবি তুই? এত শক্তি তোর? এই চুলেই তোর সমস্ত শক্তি রয়েছে, তাই না? হ্যাঁ, দেখ তাহলে আমি কি করি। এটা তুই কি করলি? কি করলি তুই? শয়তান, শয়তান! আমি আর মুক্তি পাবো না। কে তুই? কে তুই? আমি এক পিশাচ সিদ্ধতান্ত্রিক। গত 20 বছর ধরে তুই নিরপরাধ মানুষগুলোকে তোর বলি করেছিস।
এর একটা শেষ হওয়া প্রয়োজন ছিল। আর ওই জমিদার যে আমার সর্বনাশ করেছিল, আমাকে আমাকে মরতে বাধ্য করেছিল, তার কিছু হবে না। ওকে না মারলে আমার মুক্তি নেই। অথচ ওই বাড়িতে আমি ঢুকতে পারি না। আজ তুই আমার শক্তিও কেড়ে নিলি। শোন, তোর সাথে অন্যায় হয়েছে, সে অন্যায়ের বিচার তুই পাবি। আমি তোকে কিছুক্ষণের জন্য আমার শক্তি দিচ্ছি। যা, জমিদারের ওপর তোর প্রতিশোধ নিয়ে ফিরে আয়। ওই বাড়িতে যে আমি পারবি, ঢুকতে পারবি, কিন্তু মনে রাখিস, প্রতিশোধ নেওয়া হলেই ফেরত আসবি। সেই তান্ত্রিকের কথা শুনে রাতের অন্ধকারে রাধার আত্মা সকলের অলক্ষ্যে প্রবেশ করে জমিদারের ঘরে। জমিদার রুদ্রপ্রতাপ তখন ঘুমে মগ্ন। জমিদার মশাই, ও জমিদার মশাই। কে ওখানে? আমাকে চিনতে পারছেন না? আমি রাধা। রাধা? না, আমি ভুল দেখছি। এটা হতে পারে না, এবারে বন্ধন করা আছে। রাধার আত্মা আসতেই পারবে না এখানে। কিন্তু আমি যে এসেছি শুধু আপনার জন্য, আপনার কাছে। না, চলে যা তুই, যা, চলে যা। চলে যা, তোকে মেরে তবেই যাব শয়তান। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মারিস না আমাকে। এই জমিদার মশাইয়ের এমন রহস্যজনক মৃত্যু কিভাবে হলো বলতো? সত্যি মানে আমিও তো কিছুই বুঝতে পারছি না। আরে তান্ত্রিক বাবা, আপনি এখানে? একটা বিহিত করা প্রয়োজন ছিল যে। মানে ঠিক বুঝলাম না বাবা। ওই জমিদার আমাকে মিথ্যে বলেছিল, তাই ওর এই শাস্তি প্রাপ্য ছিল। কিন্তু আপনি কিভাবে জানলেন এত কিছু? আমি জানিয়েছি। তুই? হ্যাঁ, আমি। ধন্য তোকে, ধন্য। রাধার মুক্তি ঘটেছে। এবার থেকে এই গ্রাম ওই কলঙ্কিনীর অভিশাপ মুক্ত হলো। বলো জয় ভৈরব বাবার জয়। জয় ভৈরব বাবার জয়। জয় ভৈরব বাবার জয়।